আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথন। নমস্কার, আমি তরুণ ঘোষ। ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে নিয়ে বাংলাদেশে তার জামিন নিয়ে বাংলাদেশে এখন খুব হইচই চলছে যে হঠাৎ করে আওয়ামী লীগের স্পিকারকে এত লোক থাকতে তাকে কেন হঠাৎ জামিন দেওয়া হলো। তাহলে কি একটা বিকল্প আওয়ামী লীগ গঠন ফটনের চেষ্টা হচ্ছে? এই নিয়ে প্রচুর লেখালেখি এবং কথাবার্তাও চলছে। একটু আপনাদের পূর্বের কথা মনে করিয়ে দিই। খলিলুর রহমান যখন আমাদের ভারতবর্ষে এসেছিলেন এবং জয়শঙ্করের সঙ্গে যখন দেখা হয়েছিল, তারপরে আমি একটা কপি করেছিলাম ভিডিও, তাই টাইটেল করেছিলাম চাপের রাজনীতি খেলতে গিয়ে। কি একটা লিখেছেন, চাপের রাজনীতি খেলতে খালি হাতে ফিরতে হলো খলিলুর রহমানকে। জয়শঙ্করজি আমার ভিডিওর সঙ্গে আপনারা মিলিয়ে দেখবেন, আমি আজকে যা বলছি সেদিনকে যা বলেছিলাম সেটা মিল আছে কিনা। জয়শঙ্করজি কথাটা শুরুই করেছিলেন এটা দিয়ে যে আওয়ামী লীগের স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে অ্যারেস্ট করে আপনারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সম্পর্কে তারেক রহমানের মন্ত্রিসভার এর মনোভাবটা কি। সেখানে আপনাদের আমরা বিশ্বাস করব কি করে? শেখ হাসিনার কথা তো ছেড়েই দিন। এখন তিনি দেশে ফিরে নানান ভুলভাল কথা বলছেন। উনি বলছেন যে আমি প্রথমে বলেছি যে গঙ্গা চুক্তি যদি রূপায়ণ না হয় তাহলে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলা যাবে না। এটা উনি অফিসিয়ালি বলেছেন। আরো অনেক কথা বলেছেন। এবার দর্শক আপনারা বিচার করুন যে এখন বাংলাদেশের যা অবস্থা, সেখানে বাংলাদেশ কি ভারতবর্ষকে শর্ত দেওয়ার জায়গায় রয়েছে? আদৌ রয়েছে? যেখানে বাংলাদেশ পুরো ভারতের ওপর ডিপেন্ড করছে, সেখানে বাংলাদেশ ভারতকে শর্ত দেবে, এটা আপনারা বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন তাহলে সে কথা অন্য, আপনারা আপনাদের বিশ্বাস নিয়ে থাকুন, কারণ ভবিষ্যৎ বলে দেবে আপনাদের বিশ্বাসের মূল্য কতটা ছিল। অর্থাৎ জয়শঙ্করের সঙ্গে যে মিটিংটা হয়, আমি যা যা বলেছিলাম সেইগুলোই কিন্তু হয়েছে। আমি খবর পেয়েছিলাম আমাদের বিদেশ মন্ত্রক থেকে, আপনাদের খলিলুর রহমান এখন দেশে ফিরে পিঠ বাঁচানোর জন্য নানান রকম এলোমেলো কথা বলে যাচ্ছেন। কোনো সদর্থক মন্তব্য বা উত্তর তার কাছ থেকে কিন্তু ভারতবর্ষ ভিজিট সম্পর্কে পাওয়া যায়নি। এরপরে শুনছি তিনি আবার বেজিং যাবেন। এই মুহূর্তে বেজিং এর যে অবস্থা, ওখানে গিয়ে কতটা কি করতে পারবেন সে ব্যাপারেও আমার সন্দেহ রয়েছে, কিন্তু সেটা আমার আলাপের বাইরে। খলিলুর রহমান নিজেকে উত্তরদায়িত্ব করার জন্য, সামলানোর জন্য, নিজের পজিশন সামলানোর জন্য এখন ভুলভাল বকে যাচ্ছেন। এখন ভারতের প্রেশার ট্যাকটিক যেটা উনি খাটাতে চেয়েছিলেন, সেই প্রেশার ট্যাকটিকের কথাই কিন্তু উনি বলে যাচ্ছেন, যেটা আমি বলেছিলাম যে প্রেশার ট্যাকটিক করতে গিয়ে, চাপের রাজনীতি করতে গিয়ে, কূটনীতি করতে গিয়ে তিনি ডুবেছেন। এখন আপনাদের যে প্রধানমন্ত্রী তারেক রহমান নানান রকম চুক্তি ফুক্তি সই করে তো ভারতের সঙ্গে তিনি তো গদিতে বসেছেন, বসে তিনি চোখ উল্টে দিয়েছেন। উনি এখন তার ব্যক্তিগত যে এজেন্ডা গুলো ছিল না, তার উপরে যে অত্যাচার হয়েছিল যারা করেছিল, তাদেরকে অ্যারেস্ট করার ব্যাপারে আগে সেটাও, আর ব্যাপারটাও একটা আমি যে ফেলে দেওয়ার মতো বলছি তা নয়, কিন্তু পুরোটাই তো দেখতে হবে।
তার বিরুদ্ধে যদি অনৈতিকভাবে কিছু করা হয়ে থাকে, তিনি যদি ব্যবস্থা নেন, তাহলে পরে সেটা ঠিক আছে। কিন্তু সঙ্গে সঙ্গে দেশটাও তো দেখতে হবে, দেশের স্থিতিশীলতা যাতে বজায় থাকে। আজকে এই অবস্থা, আপনারা কতটুকু জানেন আমি জানি না, আমি একটা ভিডিও করব, সেটা হচ্ছে যে গতকালের বৈঠকের পর ট্রাম্প খেপে গিয়ে বলেছে আমি হরমুজ ব্লক করে দেবো। তার যত রণতরী আছে, দুটো তো রণতরী ওপারে চলে গেছিল, ওই যখন আলোচনা হচ্ছিল সেই সময়তে দুটো রণতরী পাস করিয়ে দিয়েছিল, দুটো ওমান উপসাগরে রয়ে গেছে, তাহলে ওমান উপসাগর বন্ধ করে দিল, আর এদিকে বাকিটুকু বন্ধ করে দেওয়ার উপক্রম হচ্ছে, অথবা ওমান উপসাগরটাই পুরো বন্ধ করে দিল। এইবারে তো বন্দরগুলো থেকে তেল আসবে কি করে? সবাই তো বন্দরে তেলের জন্য যায়, বিশেষ করে হাইফা, সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে পরে কি করে হবে? সম্ভবত হাইফা। ভুল হলে আমায় শুধরে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমি তো কোনো কিছু দেখে বলি না, আমি যা মনে থাকে তাই নিয়ে আমি বলি। তো সেগুলো দিয়ে কিন্তু তার চিন্তা নেই। ভারত কিন্তু যদি তেলের সংকটের জন্য যদি ভারত ভোগে এবং যদি ইরান থেকে তেল আনা বন্ধ হয়ে যায়, একমাত্র রাশিয়ার ওপরে এবং কিউবার ওপরে, ভেনেজুয়েলা থেকে তেল উনি আনবেন না মোদিজি, কারণ সেটা আমেরিকার হাতে রয়েছে, উনি আনবেন না। ফলে কিউবার ওপরে এবং আর কয়েকটা দেশের ওপর, আরবগুলো তো 12টা বেজে গেছে, সেটা আপনারা জানেন। ফলে ভারত তার নিজস্ব যদি প্রয়োজন মানে জুগিয়ে যদি তেল না বাঁচে তাহলে দেবে কি করে? উনি কিন্তু এইগুলো নিয়ে তারেক রহমান ভাবছেন না। এই যে যত ইউনূসের আমলে দুর্নীতি হয়েছে, এত শিশু মৃত্যু হচ্ছে, আমি ভিডিও করেছিলাম যে একটা বাক্য শাসক দলের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা বাক্য খরচ করা হয়নি। তিনি সিনেমা থিয়েটার দেখে বেড়াচ্ছেন, তা তিনি বেড়ান, তার ইচ্ছা, পরিবার নিয়ে আনন্দ করছেন, দেশ যায় গোল্লায়, উনি নিজের মতো আছেন। ওই জনতার আদালত বলে একটা ফেসবুক চ্যানেল, তারা এখানে লিখেছে, আলহামদুলিল্লাহ, হাম ও অন্যান্য রোগে শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্তপূর্বক সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর নূরজাহান বেগম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে দুদকে আবেদন করা হয়েছে। এইটা হচ্ছে জনতার আদালত তার লেখা। এখন আমি যে বলেছিলাম না 128 কোটি টাকা ঘুষ নিয়েছিলেন, সেগুলো ধীরে ধীরে প্রমাণিত হবে। আমি তো আগে বলে দিই, তো পরে প্রমাণিত হবে 128 কোটি টাকা তিনি কোন জায়গা থেকে দুর্নীতি করেছিলেন, মানে কোন কোম্পানিকে টাকা খেয়ে, বাংলাদেশের কোন কোম্পানিকে তিনি ওই ভামের টিকা সাপ্লাই করার জন্য দিয়ে দিয়েছিলেন, অর্ডারটা দিয়েছিলেন। যথাসময় সে টিকা দিতে পারেনি। আমি এও বলেছিলাম, যদি আপনারা যদি এটাকে মিথ্যে খবর প্রমাণ করতে পারেন, আমার বিরুদ্ধে মামলা করবেন, অথবা আমার বিরুদ্ধে বাংলাদেশের ভারতের হাই কমিশনে গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারেন, অথবা ইন্ডিয়া গভর্নমেন্টকে আপনারা জানাতে পারেন। আমার হাতে তথ্য প্রমাণ আছে, এবং পরবর্তীকালে বেশি ব্যবহার করলে সে কোন কোম্পানি, সেই কোম্পানির নামও আমি বলে দেবো, সেটাও বলেছিলাম। এগুলোর দিকে তার নজর নেই। আওয়ামী লীগের ফেরার ব্যাপারে তিনি যে কাটামুন্ডু তখন মেনে নিয়েছিলেন, কাটামুন্ডু কিন্তু এখন আর মানে হাড়ও নাড়ে না, ফিরেও থাকে না, মুন্ডু পুরো ঘুরে গেছে। তো ভালো কথা,
তবে যে কথাগুলো উঠছে যে শিরিন শারমিনকে সামনে রেখে রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করা হবে, সেটা সম্ভব নয়। কারণ শিরিন শারমিন রাজি হবেন না। তিনি আপামর একজন আওয়ামী লীগ প্রেমী এবং শুরু থেকে তিনি দলের সঙ্গেই যুক্ত, এবং আমি এটা খোঁজ খবর নিয়েই আপনাদের বলছি, তিনি কোনো দিন এই প্রস্তাব মানবেন না। ফলে তারেক রহমানরা যতই চেষ্টা করুন না কেন, আমি বলেছি কিছুই করতে পারবেন না। শুধু শুধু আপনাদের সময় নষ্ট হচ্ছে, আর ভারতের সঙ্গে প্রেশার ট্যাকটিক করতে গিয়ে আপনি আপনার দেশকে বিপদে ফেলছেন। এই মুহূর্তে ভারতবর্ষ ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। আপনারা যতই গালাগাল করুন, এটাই হচ্ছে ধ্রুব সত্য। সূর্য যেমন ওঠে অস্ত যায়, সেটা যেমন সত্য, এটাও সত্য। আপনাদের বলেছিলাম না ভিসা, এখন ট্রাভেল ভিসা দেওয়া হবে না, দেওয়া হচ্ছে না। আমাদেরকে বলে, আমাদের হাই কমিশনার বলেছিলেন, আমি সেটাই কন্ট্রাডিক্ট করে বলেছিলাম যে উনি বললেন কি করে, কারণ আমি জানি তো দেওয়া হবে না। আর এই মুহূর্তে কখনো দেওয়া হয় যেখানে এখানে এখনো নির্বাচন চলছে আর ধরপাকড় চলছে, এখন ট্রাভেল ভিসা দেওয়া হয়? সেটাই পরিষ্কার হয়ে গেল। অর্থাৎ ভারতের পক্ষ থেকে উনি খালি হাতেই ফিরেছেন, ফিরে এখন পিঠ বাঁচানোর জন্য এখন খলিলুর রহমান নানান কথাবার্তা বলে যাচ্ছেন। আপনারা মোটেই বিভ্রান্ত হবেন না। আওয়ামী লীগের ব্যাপারে ভারতবর্ষ তার অবস্থানে স্টিক করে রয়েছে, এবং আওয়ামী লীগকে না ফেরালে তারেক রহমানের গদি থাকবে না, এবং সেটা খুব তাড়াতাড়ি যা হবার হবে, আমি দিনক্ষণ বলতে পারবো না। আর শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যেই সম্ভবত ফিরছেন। আবার আমি বলে দিচ্ছি, আমায় গালাগালি করুন আর যাই করুন না কেন, আমি ভারতবর্ষের কথা বলি, আপনাদের কথা বলি। আর দুর্মুখরা যা বলার তা বলে যান, তাতে আমার কিচ্ছু যায় আসে না। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করে প্রকাশ্যে আনার পরদিনই বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে জাতীয় সংসদে পাশ হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধিত অধ্যাদেশ। বিগত অন্তর্বর্তী সরকার গত বছরের 12ই মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য তার একদিন আগে এই অধ্যাদেশ জারি করেছিল। 8ই এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে এই অধ্যাদেশটি আইন হিসেবে পাশ হয়। মোহাম্মদ ইউনূসের আমলের মতোই এই আইনটি পাশ হওয়ার আগে থেকে এটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। বিশেষ করে বিএনপি, যে দলটি নিজেদেরকে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চালুর জন্য ক্রেডিট নেয়, সে দলটি কেন এমন একটি নিবর্তনমূলক আইনের কঠোর সংশোধনী পাশ করলো, সেই প্রশ্নটি উঠছে ব্যাপকভাবে। অনেকে প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের রাজনীতিতে যে প্রতিহিংসার চর্চা হয়, সে নিরিখে ভবিষ্যতে এই আইনটি যে বিএনপির বিরুদ্ধে ব্যবহার হবে না তার নিশ্চয়তা কি? বিস্ময়কর ব্যাপার হলো, ইউনূসের আমলের অধ্যাদেশটি সংশোধন করে তাতে শাস্তির বিধান যুক্ত করার যে প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা হয়েছিল, সেটি নতুন পাশ হওয়া আইনের বিলে আনা হয়নি। যার অর্থ হলো, আওয়ামী লীগ যদি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দলের কার্যক্রম চালায়, তাহলে শাস্তি কি হবে সেটি এখনো আইনে পরিষ্কার নাই। আবার এই আইন পাশের একদিন আগেই সাবেক স্পিকারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের এই আইনটি আবার এমন একটি দিনে পাশ হলো যখন তারেক রহমানের কূটনীতির 2 সৈনিক ভারতে গিয়ে মিটিং করছেন দেশের হাই প্রোফাইল নেতাদের সাথে। এমন পরিস্থিতিতে অনেকেই রাজনীতির জটিল সমীকরণ মেলাতে চাইছেন। কেন আওয়ামী লীগকে নিষিদ্ধের আইনটি বিএনপি পাশ করলো? প্রশ্ন উঠছে, মোহাম্মদ ইউনূস যে বিদেশি সংবাদ মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে আওয়ামী লীগ ও শেখ হাসিনার কোনো অস্তিত্ব থাকবে না, সেই ঘোষণা বাস্তবায়নের জন্যই কি তারেক রহমানের সরকার এমন আইন পাশ করলো? আবার এই আইন পাশের মাধ্যমে আওয়ামী লীগ আর ভারতকে কি কোনো বার্তা দিল বিএনপি সরকার, নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগের পতনের 3 দিনের মাথায় অন্তর্বর্তী সরকার প্রধান হয়েছিলেন মোহাম্মদ ইউনূস।
দায়িত্ব নিয়ে জুলাই আন্দোলনের সময় হতাহতের ঘটনায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মন্ত্রী, এমপি সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীদের বিরুদ্ধে শয়ে শয়ে মামলা হতে থাকে। আওয়ামী লীগের সময় যে ট্রাইব্যুনাল গঠন করে শীর্ষ জামাত নেতাদের ৭১-এর যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, সেই একই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচারের উদ্যোগ নিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশও দেওয়া হয়। ইউনূসের কিংস পার্টির লোকজন তার আমলে তখন মাঝে মাঝে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলত। ওই সময় অর্থাৎ গত বছরের 10ই মে রাতের বেলা ইউনূসের মিত্ররা যমুনার সামনে জড়ো হয়েছিল। বিডি নিউজ 24-এর খবরে বলা হয়েছে, জামাত ইসলামী, এবি পার্টি, ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা সেদিন যমুনার সামনে জড়ো হয়েছিল। ওই রাতেই আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তখনকার আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের গেজেট জারি হয়। আইনের 2টি ধারায় ওই সংশোধনের মধ্য দিয়ে সম্ভাব্য মানবতা বিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দল বা সংগঠন, তার অঙ্গ বা সহযোগী সংগঠন বা সমর্থক গোষ্ঠীর বিচারের সুযোগ তৈরি করার পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয় ট্রাইব্যুনালকে। সেখানে বলা হয়, কোনো সংগঠন যেমন রাজনৈতিক দল বা তার সহযোগী কোনো সত্তা যদি এই আইনের আওতাভুক্ত কোনো অপরাধে জড়িত থাকে বলে ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয়, তাহলে ওই সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করা, নিবন্ধন বা লাইসেন্স বাতিল এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা ট্রাইব্যুনালের থাকবে। কিন্তু ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে দরকার ছিল লম্বা সময়ের। তাই পরদিন তড়িঘড়ি করে 2009 সালের সন্ত্রাস দমন আইনে 2টি নতুন ধারা যুক্ত করে অধ্যাদেশ জারি করা হয়। 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনটিতে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান ছিল না। তখন বলা ছিল, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে ওই ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। ইউনূসের সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের জন্য আইনটিতে 18 নম্বর ধারাটি যুক্ত করে, যেখানে অধ্যাদেশের মাধ্যমে সংশোধনী এনে সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করা হয়। ওই অধ্যাদেশে আরো একটি ধারা যুক্ত করা হয়েছিল। এই ধারাটিতে বলা হয়েছে, ধারা 18 অনুযায়ী কোনো ব্যক্তি বা সত্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে সরকার তাদের অর্থ, সম্পদ বা লেনদেন নিয়ন্ত্রণের পাশাপাশি প্রচার প্রচারণা বন্ধ করতে পারবে। মানে কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির কার্যালয় বন্ধ, ব্যাংক হিসাব জব্দ, পোস্টার, ব্যানার, প্রচার বা সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ, সেসব গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের পাশ করা অধ্যাদেশগুলো সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচিত সরকার প্রথম সংসদের 30 দিনের মধ্যে পাশ করার বাধ্যবাধকতা আছে। এটিকে আইনের রূপ দিতে 8 এপ্রিল জাতীয় সংসদে বিল পাশ হলো। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি সংসদে পাশের জন্য তোলেন। এখন পাশ হওয়া বিলটিতে রাষ্ট্রপতি স্বাক্ষর করার পর গেজেটের মাধ্যমে এটি আইনে পরিণত হবে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, বিএনপির দীর্ঘকালের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থেকেই গেল এবং বিলটি সংসদে পাশের পর আওয়ামী লীগ সমর্থকরা সামাজিক মাধ্যমে এর সমালোচনা করে এর দায় বিএনপিকে নিতে হবে বলেও মন্তব্য করছেন। বিলটি পাশের সময় সংসদে এ নিয়ে আলোচনার সুযোগ দেওয়ার দাবি করেছিলেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি সংসদে বলেছিলেন, এটি অবশ্যই একটি স্পর্শকাতর আইন, আইনটি পাশের জন্য তাদের আরেকটু সময় দেওয়া হোক। বিএনপির পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, তারা এই আইনে নতুন কিছু যোগ করেননি, শুধু অন্তর্বর্তী সরকারের সংশোধনী অধ্যাদেশটি পাশ করেছে। বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করতে পারবে বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। বিলে আরো বলা হয়েছে, এই সত্তা বা তার পক্ষে বা সমর্থনে যে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা অথবা মিছিল, সভা সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসমক্ষে বক্তব্য প্রদান নিষিদ্ধ করবে। তবে এর আগে গণমাধ্যমের খবর বেরিয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিলে একটি সংশোধনী যুক্ত করার সুপারিশ করা হয়েছিল। অন্তর্বর্তী সরকার 133টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হয়। 4 এপ্রিল দৈনিক সমকালে প্রকাশিত খবরে বলা হয়েছে, সন্ত্রাস বিরোধী অধ্যাদেশটি সংসদে পাশের সুপারিশ করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ সত্তা কার্যক্রম পরিচালনা করলে সাজার বিধান নেই অধ্যাদেশে, সাজার বিধান যুক্ত করা যেতে পারে। নিষিদ্ধ সংগঠনের জন্য আইনের 16 ধারা যেসব সাজার বিধান রয়েছে সেগুলি প্রযোজ্য হবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের জন্য। 8 এপ্রিল দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে,
15টি বিল সংশোধিত আকারে অনুমোদনের সুপারিশ করা হয়েছিল, তার একটি সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ। তবে আজ এ সংক্রান্ত যে বিল পাশ হয়েছে সেখানে কোনো সংশোধনী আনা হয়নি। তার অর্থ হলো এই আইনে দলের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও যদি কেউ সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে তাহলে শাস্তি কি হবে সেটি পরিষ্কার নাই। আইন বিশেষজ্ঞরা বলছেন, তাহলে কেউ যদি নিষেধাজ্ঞা না মানে তাহলে তার বিরুদ্ধে আদালত কি ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিবেন সেটিতে এই আইনে সুস্পষ্টভাবে কোনো কিছু উল্লেখ নেই। সংসদে 8 এপ্রিল এই আইনটি পাশ হওয়ার বহু আগে থেকে, বিশেষ করে ইউনূসের আমল থেকে এই অধ্যাদেশটি নিয়ে সমালোচনা হচ্ছিল। জাতিসংঘ থেকে শুরু করে অনেক দেশ ও সংস্থা দল নিষিদ্ধের বিরুদ্ধে বক্তব্য বিবৃতি দিয়েছিল। এমনকি বিএনপি শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকেও বলা হয়েছিল তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে নয়। বিএনপির পক্ষ থেকে প্রায় জোর গলায় দাবি করা হয় দলটি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিল, যেটির একক ক্রেডিট তারা নিতে চায়। প্রশ্ন উঠেছে, বিএনপি কি আইন পাশের মাধ্যমে সেই ক্রেডিটকে জলাঞ্জলি দিল না? আবার অনেকে মনে করেন বাংলাদেশে যেভাবে প্রতিহিংসার রাজনীতির চর্চা করা হয় সেখানে এই ধরনের আইন ভবিষ্যতে যখন বিএনপি ক্ষমতায় থাকবে না তখন তাদের বিরুদ্ধে প্রতিপক্ষরা ব্যবহার করতে পারে, এমন আশঙ্কার কথা খোদ তারেক রহমানই বলেছিলেন। এই বছরের 28 জানুয়ারি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সাক্ষাৎকার ছাপা হয় বিখ্যাত টাইম ম্যাগাজিনে। সেখানে তিনি বলেছিলেন নীতিগতভাবে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে তিনি নন। টাইম ম্যাগাজিনকে তিনি বলেছিলেন, আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয় তবে কাল আমার দলও নিষিদ্ধ হবে না তার নিশ্চয়তা কি। তারও আগে গত বছরের 16 সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যিনি আজকে নিজে এই আইনটি পাশের জন্য সংসদে পেশ করেন, তিনি বলেছিলেন কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে সেটা তারা সমর্থন করেন না। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা একটি ভয়ানক চর্চা, যেটি দেশে অরাজকতা সৃষ্টি করবে বলে তিনি সেদিন মন্তব্য করেছিলেন। এমন আশঙ্কার পরও কেন আইনটি পাশ করলো বিএনপি? সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাহদিন মালিক বিবিসি বাংলাকে বলেছেন, বিএনপি বিলটি পাশ করে আওয়ামী লীগের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে এবং তারা না চাইলে বিলটি পাশ হতো না। শাহদিন মালিকের আশঙ্কা, একটা দলের নেতা কর্মী বা সাধারণ সদস্যরা অপরাধ করতে পারে, তার বিচারও হতে পারে, কিন্তু তার জন্য দল বা দলের কার্যক্রম নিষিদ্ধ বহাল রেখে বিএনপি সরকার ভবিষ্যতে অনেক দল নিষিদ্ধের ক্ষেত্র প্রস্তুত করলো। আবার এই আইন পাশের একদিন আগেই সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আবার দিল্লিতে গেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সেখানে তারা বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর